নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের অন্তিম পর্ব। টেলিফোন করে সকাল 10:30টায় মন্দাক্রান্তার বাড়িতে এলেন গীতিময়। আজ মন্দাক্রান্তার পরনে বাসন্তী রঙের শাড়ি এবং ওই রঙের কনুই পর্যন্ত নামা ব্লাউজ, কপালে চন্দনের টিপ। হেসে বললেন, কেমন আছেন? একদম ভালো নয়। গীতিময় সোফায় বসলেন। কারণ জিজ্ঞাসা না করে তাকালেন মন্দাক্রান্তা উল্টো দিকে সোফায় বসে। দেখুন, নতুন ছবি শুরু করতে না করতেই গোলমাল শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছি নবকুমারের কোনো দোষ ছিল না, কিন্তু আহত হয়েছে বলেই তো শুটিং স্থগিত হয়ে গেল। কাজের মধ্যে থাকা অবস্থায় কাজ বন্ধ করতে কারোর ভালো লাগে? না, লাগে না, কিন্তু দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। তাছাড়া বড়বাবু তো মাত্র 7 দিন শুটিং বন্ধ করতে বলেছেন, 2 দিন তো হয়েই গেল। কিন্তু সেটের ভাড়া, টেকনিশিয়ানসদের টাকা গুনতে হচ্ছে বলে আমি বড়বাবুকে বলেছিলাম নবকুমার যেসব দৃশ্যে নেই ওই সেট আছে সেগুলো এই কদিনে তুলে ফেলি, কিন্তু উনি রাজি হননি। না। কি বললেন? ওর কথায় আমি খুব অবাক হয়ে গিয়েছি। বললেন ওই সেট ঠিক রেখে আমি গল্প ভেবে আজকের মধ্যেই যেন জানিয়ে দিই কবে থেকে নতুন ছবির শুটিং শুরু করব। তার মানে নবকুমারকে নিয়ে যে ছবি করার কথা সেটা আর হবে না। আমি তো এসব কিছুই জানি না। বড়বাবুর সঙ্গে আপনার এ ব্যাপারে তাহলে আলোচনা হয়নি? না। এখন সমস্যা হলো আজকের মধ্যে আমি কি করে ওই সেটের সঙ্গে মানানসই গল্প ভাবি। আর গল্প ভাবলেই তো হবে না, চিত্রনাট্য করতে হবে, শিল্পী নির্বাচন। হুট করে বললে ভালো শিল্পীরা ডেট দেবেন কেন? অন্তত মাস 3 প্রস্তুতি দরকার। কথাটা বললে বড়বাবু আমাকে বাতিল করে দেবেন। খানিক ভাবলেন মন্দাক্রান্তা, তারপর জিজ্ঞাসা করলেন, আপনার ছবির কাজ 7 দিন বন্ধ রাখতে বলেছেন বড়বাবু, কবে বলেছেন? গতকাল সকালে। আপনি নবকুমারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আপনি যে ঠিকানা দিয়েছিলেন সেই বাড়িতেই গিয়েছিলাম। কেমন দেখলেন? বলল শরীরে খুব ব্যথা, মুখে হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হয়েছিল দিন 7 লাগবে সুস্থ হতে। বড়বাবুকে তাই বলেছিলাম। আপনি কিসে এসেছেন? ট্যাক্সিতে। আপনি একটা কাজ করুন, আপনার ছবির মেকআপ ম্যানকে ফোন করে ডাকিয়ে নিন। ওকে এখনই ওই ঠিকানায় চলে আসতে বলুন। মেকআপ ম্যান? হ্যাঁ, আপনার নিশ্চয়ই মোবাইল আছে, ওকে আসতে বলুন। না থাকলে ওই ফোন থেকে কল করুন, আমি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি। মন্দাক্রান্তা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। পকেট থেকে মোবাইল ফোন বের করে মেকআপ ম্যানকে ফোন করলেন। তুমি কোথায়? এ ট্রাম ডিপোতে আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আর শুটিং ঠিক কবে শুরু হবে? কেন? এ চুপচাপ বসে আছি, আরেকটা ছবি থেকে ডাকছে। আপনার কাজ এখন না হলে ওটা ধরতে পারি। কমল বলল, আমি মরছি নিজের জ্বালায় আর তুমি আছো ধান্দায়। এখনই মেট্রোয় চেপে আশুতোষ কলেজের সামনে চলে এসো, জরুরি দরকার আছে। এখনই? হ্যাঁ, দয়া করে আমাকে ডুবিও না। ফোন কেটে দিলেন গীতিময়। গীতিময় ড্রাইভারের পাশে বসতে যাচ্ছিলেন। মন্দাক্রান্তা বললেন, আপনি পিছনে বসুন, আপনি ছবির পরিচালক, সম্মানীয় ব্যক্তি। গদগদ হলেন গীতিময়। মন্দাক্রান্তা থেকে অনেকটা দূরত্ব রেখে বসে বললেন, ম্যাডাম, একটা কিছু করুন যাতে সব দিক বাঁচে। কি করলে সেটা সম্ভব?
যে ছবি নিয়ে এতদিন ভেবেছি সেটাই করতে চাই। আপনার মেকআপ ম্যান আসছে? হ্যাঁ, আশুতোষ কলেজের সামনে দাঁড়াবে। উনি নিশ্চয়ই আমাকে চেনেন না। না চেনাই স্বাভাবিক। তাহলে আমি কে সেটা ওকে বলার দরকার নেই। কি বলবো? কিছুই বলার দরকার নেই, বলবেন আমি ডাক্তার, নার্সিং হোমের। আশুতোষ কলেজের সামনেই কমল দাঁড়িয়েছিল। তাকে তুলে নিয়ে নবকুমারদের নতুন পাড়ায় চলে এলো মন্দাক্রান্তার গাড়ি। বাড়ির সামনে গাড়ি থেকে নেমে বেল টিপলেন গীতিময়। মুক্ত দরজা খুলল বিরক্ত মুখে। গীতিময় বললেন, নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন। সে কেমন আছে? আজ একটু ভালো। গীতিময় ওদের ভেতরে ডাকলেন। এখনো ফার্নিচার আসেনি এ বাড়িতে। মন্দাক্রান্তা মুক্তকে বললেন, চলুন আগে আমি ওকে দেখে আসি। মন্দাক্রান্তা ভেতরে চলে যেতেই কমল জিজ্ঞাসা করল, এই মহিলা কে? ডাক্তার, নবকুমার যে নার্সিংহোমে ছিল সেখানকার। তা আপনি আমাকে আসতে বললেন কেন? বলছি, এত ব্যস্ত হওয়ার কি আছে? নবকুমার শুয়েছিল। মন্দাক্রান্তাকে ঘরে ঢুকতে দেখে সে অবাক। আপনি কেমন আছো? একটু ভালো। উঠে বসতে পারবে? পারবো, কিন্তু হাঁটতে গেলে কষ্ট হচ্ছে। কষ্টটা কি শরীরের ভেতরে হচ্ছে না হাড়ে বা নার্ভে? ঠিক বুঝতে পারছি না। যদি ধরো কাল তোমাকে শুটিংয়ে যেতে বলা হয় তাহলে পারবে? কালই? আমি তো ভালো করে হাঁটতে পারছি না। পেন কিলার খেয়ে ব্যথা কমাতে হবে নবকুমার। এই চ্যালেঞ্জটা তোমাকে নিতেই হবে। আমি করতে না পারলে কি বাদ পড়ে যাব? তুমি না পারলে বড়বাবু আরেকটা ছবি শুরু করবেন। বলা বাহুল্য সেই ছবিতে তুমি থাকবে না। আমি এটা চাই না। উঠে বসে চোখ বন্ধ করল নবকুমার। এটুকু করতেই তাকে ব্যথা সামলাতে হচ্ছে। মন্দাক্রান্তা সেটা বুঝতে পেরে বললেন, কাল না হলে পরশু তোমাকে পারতেই হবে। পারবো না। করতে চাইলে খুব খারাপ হবে। বড়বাবুর টাকা নষ্ট হোক আমি চাই না। উনি মহৎ মানুষ, আমাকে সুযোগ দিয়েছিলেন দয়া করে। আমি ওর কোনো ক্ষতি করতে চাই না। তাহলে তুমি আমার ক্ষতি চাও? মানে? তুমি যদি রাজি না হও তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। কেন? সে তুমি বুঝবে না, তোমাকে বোঝাবার সময়ও নেই। বেশ, যা বলবেন তাই করব। খুশি হলেন মন্দাক্রান্তা। তারপর দরজায় দাঁড়ানো মুক্তকে বললেন, গীতিময়দের এ ঘরে ডেকে নিয়ে এসো। নবকুমার মন্দাক্রান্তার দিকে তাকাতে তিনি বললেন, তোমার পরিচালক আর মেকআপ ম্যান এসেছেন। বলতে না বলতেই ওরা ঘরে ঢুকলেন। গীতিময় হাসলেন। কেমন আছো? বেশ ইমপ্রুভ করেছো বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পেনকিলার খেলে কাজ করতে পারবে। এখন দেখুন ওর হাত মুখের ছড়ে যাওয়া দাগগুলো মেকআপে ম্যানেজ করতে পারেন কিনা। সঙ্গে সঙ্গে মেকআপ ম্যানকে ডেকে নিয়ে আসার কারণ বুঝতে পারলেন গীতিময়। তিনি মেকআপ ম্যানকে বললেন, দেখো ম্যানেজ করতে পারবে? এখনো কাঁচা আছে, বোঝা যাবেই। তাছাড়া সেপটিক হয়ে যেতে পারে। কি তুমি মেকআপ করো, এই ত্রুটি ঢাকতে পারবে না? চেষ্টা করব। আপনাদের ছবির গল্প আমি জানি না। আচ্ছা, এমন তো হতে পারে উনি কোনো গোলমালের মধ্যে পড়ে আহত হয়েছেন। তাহলেই দাগগুলো থাকলে স্বাভাবিক বলে মনে হবে। চোখ বন্ধ করলেন গীতিময়। তারপর একগাল হেসে বললেন, থ্যাংক ইউ ম্যাডাম, দারুণ হবে। গ্রামের ছেলে নবকুমার কলকাতায় এসে দারুণ হবে।
কিন্তু ম্যাডাম, কাল পরশুর মধ্যে নবকুমার শুটিং করতে পারবে তো? এটা ওর ওপর নির্ভর করছে। নবকুমার কালকের দিনটা ছেড়ে দাও, পরশু উঠে দাঁড়াতে পারবে না? চেষ্টা করো ভাই, আমি আরও ভালো ডাক্তার নিয়ে আসছি। একটু হাঁটাহাঁটি আর কিছু সংলাপ, প্রথম দিকে ধরো 2-3 দিন। আমি এত অল্প কাজ রাখবো যাতে তোমার একটুও পরিশ্রম না হয়। আমি পারবো। গুড, হ্যাঁ। তোমার মুখের যা অবস্থা তাতে এখন দাড়ি কামানোর প্রশ্নই ওঠে না। শুটিংয়েও এই দাড়ি কাজে লাগবে, তাতে দর্শকরা তোমার জন্য কষ্ট পাবে। গীতিময় বলা মাত্র মেকআপম্যান বলল, কিন্তু দাদা, কন্টিনিউটিতে ঝাড় হয়ে যাবে। উনি যে শর্ট দিয়েছেন তাতে দাড়ি কামানো ছিল। জানি, 1 মিনিটেরও শর্ট নয়, ওটা ফেলে দিলে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, ওকে বিশ্রাম করতে দাও। কি বলেন ম্যাডাম? মন্দাক্রান্তা মাথা নেড়ে বসার ঘরে চলে আসতে ওরা তাকে অনুসরণ করলেন। মন্দাক্রান্তা মুক্তকে জিজ্ঞাসা করলেন, শেফালিমা কোথায়? আগের বাড়িতে দুপুরে এসে দেখা করে যান। কবে থেকে এখানে পাকাপাকি আসবেন? বলতে পারছি না, ওই বাড়ি নিয়ে কি সব গোলমাল হয়েছে ঠিক বলতে পারবো না, আপনি ফোন করে জেনে নেবেন। নবকুমার বাথরুমে একাই যায় না তোমায় ধরতে হয়? আজ তো একাই গেল। মুক্তর কথা শুনে খুশি হলেন গীতিময়। বাহ, চমৎকার। তাহলে আমরা যদি পরশু সকাল 9টায় গাড়ি পাঠাই, নিশ্চয়ই ওকে তৈরি রাখতে পারবেন? তৈরি রাখা মানে? স্নান টান করে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি থাকবে। বেশ। ম্যাডাম, তাহলে চলুন। মন্দাক্রান্ত একটু ইতস্তত করেও নীরবে বেরিয়ে গেলেন। গীতিময় ফুটপাতে দাঁড়িয়ে হাতজোড় করলেন। আর গাড়িতে উঠব না ম্যাডাম, আপনি শুধু দেখুন। বাকি কথাটা মেকআপম্যান থাকার কারণে বলতে গিয়েও পারলেন না। ঠিক আছে, আমাকে ফোন করবেন। মন্দাক্রান্ত গাড়িতে উঠতেই ড্রাইভার সেটা চালু করে বেরিয়ে গেল। ঠিক তখনই একটা ট্যাক্সি উল্টো দিকের বাড়ির সামনে এসে থামল। গীতিময় মেকআপম্যানকে বললেন, ট্যাক্সিটা ধরো। মেকআপম্যান এগিয়ে যেতেই উল্টো দিকের বাড়ির মেয়েটি দরজা খুলে প্রায় এক ঝটকায় তার শরীরটা ট্যাক্সি থেকে নামালো। তারপর ড্রাইভারকে বলল, ওয়েট করুন। গীতিময় দেখলেন মেয়েটি বেল বাজাচ্ছে। টিপেই ছেড়ে না দিয়ে বোতামটায় চাপ দিয়েই চলেছে বলে এক টানা আওয়াজ বাইরে থেকেও শোনা যাচ্ছে। লম্বা সুন্দর ফিগার, মুখ চোখে ঈষৎ পাঞ্জাবি মেয়ের আদল এবং সর্বাঙ্গে স্মার্টনেস থাকায় দেখা মেয়েদের চেয়ে ওকে আলাদা বলেই মনে হচ্ছিল। মাথার ভেতর একটা তিত্তিরে ইচ্ছে কাজ শুরু করল। ঠিক এই রকম চেহারার একটি চরিত্র তার ছবিতে আছে। টালিগঞ্জের অভিনেত্রীদের মধ্যে যিনি এই চরিত্রের কাছাকাছি যান তার বয়স হয়েছে, কিন্তু বিকল্প না পাওয়ায় তাকেই নিতে হচ্ছে। এই মেয়েটি যদি অভিনয় পারে। ট্যাক্সি ছাড়েনি, মেকআপম্যান ফিরে এসে জানালো। চলো। হাঁটতে হাঁটতে মেকআপম্যান বলল, মেয়েটাকে দেখলেন? চোয়ালের কাজটা একটু মেরে দিলে ফাটাফাটি দেখাবে। শোনো, নবকুমারের ক্ষতস্থানগুলো নিয়ে ভাবো। ওগুলোকে ধরে এমন মেকআপ করো যেন দর্শকের মনে হয়, আহা কি কষ্ট পাচ্ছে বেচারা। তার মানে ওটাকে না আড়াল করে বাড়াতে বলছেন এখন? চেষ্টা করব। করতেই হবে। আচ্ছা, আপনি ওই নার্সিংহোমের ডাক্তার মহিলার সামনেই বললেন বাইরে থেকে আরো ভালো ডাক্তার নিয়ে যাবেন। তো আমি অবাক হয়ে দেখলাম উনি অসন্তুষ্ট হলেন না। আমাদের পাড়ার ডাক্তার যদি শোনে বড় ডাক্তারের কথা ভাবছি, তাহলে তার মুখ হাঁড়ি হয়ে যায়। এটা নির্ভর করে সম্পর্কের ওপর।
ওই যে একটা খালি ট্যাক্সি, যাও ওটাকে ধরো। কথা ঘোরাতে পেরে স্বস্তি পেলেন গীতিময়। যতই উত্তেজিত হন, বড়বাবুর সম্মতি ছাড়া শুটিং শুরু করতে সাহসী হচ্ছিলেন না গীতিময়। বড়বাবু যদি পেকে বসেন তাহলে খরচার ধাক্কা তার পক্ষে সামলানো সম্ভব নয়। অথচ স্টুডিওতে ফিরে এসে অন্তত 10 বার ফোন করেছেন তিনি। প্রতিবার বড়বাবুর ফোন বলছে সুইচ অফ। বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলে শুনতে পাচ্ছে উনি এখন বাড়িতে নেই। যাত্রার গতিতে ফোন করা নিষেধ বলে ইচ্ছা হওয়া সত্ত্বেও ডায়াল করেননি গীতিময়। প্রোডাকশনের ম্যানেজার এলো। লোকটা অতিশয় ধুরন্ধর, অথচ একেই পছন্দ করেন বড়বাবু। বলেন, ইনএফিশিয়েন্ট সৎ লোক আমার দরকার নেই, তার চেয়ে এফিশিয়েন্ট অসৎ লোক থাকলে কাজটা হবে। পান চিবোতে চিবোতে প্রোডাকশন ম্যানেজার উল্টো দিকের চেয়ারে বসে বলল, নতুন গল্প ভাবলেন? না ভাবলে আমি একটা ফাটাফাটি প্লট দিতে পারি। তুমি আবার কবে থেকে গল্প লিখতে শুরু করলে? লিখতে নয় দাদা, ভাবতে। এর মধ্যে 2টো প্লট বিক্রি করেছি। বড়বাবুর সঙ্গে দেখা হয়েছে? কথা হয়েছে। কিভাবে হলো? কোন নম্বরে? আমি তো ফোন করিনি, উনি করেছিলেন। কি বলেছেন? দেখুন, আমি এর কথা ওকে বলি না। উনি যখন বলেননি আপনাকে কথাটা বলতে পারি, তখন আপনার জিজ্ঞাসা করা ঠিক নয়। তবে আমাদের বড়বাবুর কপাল ভালো, পুরো টাকা ভাঁড়মে যেত, বেঁচে গেলেন। তাই? একটা গ্রামের ছোকরা, কোনো অভিজ্ঞতা নেই অভিনয়ের, তার উপর সোনাগাছিতে গুন্ডাগিরি করে, তাকে ধরে নিয়ে এসে সিনেমার হিরো বানিয়ে দিলেন। তার পক্ষে ছবি টানা সম্ভব? আমার তো মনে হয় গ্রামের ব্যাপারটা ভর্কি। ও সোনাগাছিতে জন্মেছিল। মুখে কখনো হাসি দেখেছেন? সবসময় ভয় ভয়ে থাকে। ভাগ্যিস পুলিশ ওকে পেয়ে দিয়েছিল, তাই ছবি বন্ধ হয়েছে। আমি ওকে আবিষ্কার করিনি, বড়বাবুই ওকে নিয়ে এসেছিলেন। লাকি লোক, শুরুতেই ভুল সংশোধন করতে পেরেছেন। যাকগে, আমি 4 জন বড় শিল্পীর সঙ্গে কথা বলেছি, ডেট ম্যানেজ হয়ে যাবে। লোকটা উঠে বেরিয়ে গেল। বিকেল 4টের সময় গীতিময়ের মোবাইলে বড়বাবুর নম্বর ফুটে উঠল। দ্রুত অন করতেই গলা শুনতে পেলেন। কত দূর এগোলে? নতুন গল্প বেছে আপনার সঙ্গে আলোচনা করে তার উপর ছবি করার সিদ্ধান্ত নিলে চিত্রনাট্য করাতে অন্তত মাসখানেক লাগবেই। সেই সঙ্গে কাস্টিং করে অন্যান্য ব্যবস্থা ঠিক করতে আরও মাসখানেক লাগবেই। আমরা এই ছবিটা নিয়ে কাজ করছি 3 মাস আগে থেকে। ততদিন ফ্লোর আটকে রাখা মানে প্রচুর টাকা অকারণে নষ্ট করা। তাছাড়া কি? নবকুমার তো সুস্থ হয়ে উঠেছে, ইচ্ছে করলে পরশু থেকেই শুটিং করা যেতে পারে। কাগজপত্র তৈরি আছে, অন্যান্য শিল্পীদের ডেটও ধরা আছে। আপনি তো এই ছবি তৈরি করতে আগ্রহী ছিলেন। নবকুমার পরশু থেকে শুটিং করতে পারবে এই খবরটা তোমায় কে দিল? আমি আজ ওর ভবানীপুরের বাড়িতে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? ও কতটা ইমপ্রুভ করলো তা দেখতে চেয়েছিলাম। ম্যাডামও সঙ্গে গিয়েছিলেন। উনি আপনাকে এ ব্যাপারে কিছু বলেননি? বড়বাবু জবাব না দিয়ে ফোন রেখে দিলেন। কপালে ভাঁজ পড়ল গীতিময়ের। তার মনে হলো বড়বাবু শুধু নবকুমারকে অপছন্দ করছেন না, ম্যাডামকেও এড়িয়ে চলছেন। এরপর কোপ পড়বে তার ওপর। টালিগঞ্জে এখন এত পরিচালক যাদের বেশিরভাগই কাজ না জেনে কথার ফুলঝুরি ছড়ায়। একজন প্রযোজক হাতছাড়া হয়ে গেলে আরেকজনকে পাওয়া যায় প্রায় লটারিতে পুরস্কার পাওয়ার মতো। মরিয়া হয়ে মন্দাক্রান্তাকে ফোন করলেন গীতিময়।
মন্দাক্রান্তার মোবাইল সুইচ অফ। গতকালই বড়বাবুকে চিঠিটা পাঠিয়ে দিয়েছিলেন শেফালিমা। খুব ভদ্রভাবে জানিয়ে দিয়েছিলেন শারীরিক কারণে তার পক্ষে নিয়মিত অভিনয়ের ধকল সম্ভব হবে না, এই জন্য তিনি বড়বাবুর প্রস্তাব গ্রহণ করতে পারছেন না। তবে বড়বাবু যে তাকে মনে রেখেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ বোধ করছেন। সেই চিঠি চিতপুরের গদির ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছিল। বড়বাবুর প্রতিক্রিয়া জানা যায়নি। আজ সকালে দুর্বারের মেয়েদের আসার কথা ছিল। কবিতারা এসে জানাবে তারা কবে থেকে এই ফ্ল্যাটের দায়িত্ব নেবে। সোনাগাছিতে খালি ফ্ল্যাট তালাবন্দি করে রেখে যাওয়া ঠিক হবে না। কেউ জোর করে দখল করে নিলে খালি করতে অনেক ঝামেলায় জড়াতে হবে। সকাল 10টাতেও যখন ওরা এলো না, তখন শেফালিমা ফোন করলেন। কবিতাই ফোন ধরল। চিনতে পেরে বলল, আমি আপনার কাছেই যাচ্ছিলাম শেফালিমা, আর কটা দিন যদি সময় দেন তাহলে ভালো হয়। কেন, তোমাদের অসুবিধা হবে এমন কিছু তো আমি করতে বলিনি। না না, আমরা চাইছি পুরো বাড়িটা নিতে। ওই বাড়িতে যেসব যৌনকর্মী আছে তাদের অন্য জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত সেটা সম্ভব নয়। পুরো বাড়িটা পেলে আমরা ওখানে চিকিৎসা কেন্দ্র এবং কিছু পেশেন্টকে রাখতে পারি। এখন এখানে জায়গার সমস্যা হচ্ছে খুব। বুঝতে পারলাম, কিন্তু আমি খালি ফ্ল্যাট রেখে যেতে পারছি না। যা করার 3-3 মধ্যে করো ভাই। ফোন রেখে দিলেন শেফালিমা। তার কাছ থেকে ফ্ল্যাট নেওয়ার পরেও নিচের মেয়েদের সরানোর ব্যবস্থা করতে পারে ওরা। বেলা 11টা নাগাদ 2টো লোক এলো দেখা করতে। মুক্ত না থাকায় ইতিকে দায়িত্ব দিয়েছিলেন শেফালিমা। জিজ্ঞাসাবাদ করে সে এসে জানালো, 2 জন লোক এসেছে। কেন এসেছে শুধু আপনাকেই বলতে চাইছে। অগত্যা বেরোতে হলো। দরজায় যে 2 জন দাঁড়িয়ে তার একজনের চেহারা জমিদার মশাইয়ের সরকারের মতো, অন্যজনের মুখ চোখ পোশাকে সোনাগাছির ভাড়াটে মস্তানের ছাপ স্পষ্ট। শেফালিমা জিজ্ঞাসা করলেন, বলুন। আপনি তো শেফালিমা? ওহ, কত যাত্রা দেখেছি আপনার, ভোলা যায় না। আপনার প্রয়োজনটা বলুন। শুনলাম আপনি বাড়িঘর বিক্রি করে এ পাড়া থেকে চলে যাচ্ছেন। আপনার মতো নামী মানুষ এতকালেই নরকে পড়েছিলেন, এটাই তো আশ্চর্যের ব্যাপার। আমি এও শুনলাম এখনো কোনো খদ্দের পাকা হয়নি, তাই নিজেই চলে এলাম আপনাকে সাহায্য করতে। এই 2 তলাটা আর 1 তলার কয়েকটা ঘর, দক্ষিণা কি দিতে হবে বলুন? আমি তো এই বাড়ি বিক্রি করছি না। সে কি, খালি ফেলে রাখবেন? জবরদখল হয়ে যাবে যে। আমার সঙ্গে দুর্বার সমিতির কথা হয়েছে, ওরা বাড়িটা ব্যবহার করবে। ওদের দিন শেষ। গভর্নমেন্ট দিল্লিতে আইন পাশ করতে চলেছে, যেসব লোক এই এলাকায় মজা মারতে ঢুকবে তাদের খপ করে ধরে জেলে ভরা হবে। এই এলাকায় যেসব বাড়িওয়ালি মেয়েগুলোকে ঘর ভাড়া দেবে তাদের 7 বছর জেল আর 4 লাখ টাকা জরিমানা হবে। আইনটা চালু হলো হলেই রেড লাইট এলাকায় কোনো মেয়ে ঘর ভাড়া পাবে না, খদ্দেরও জুটবে না। তখন বাঁচার জন্য পালাবে এখান থেকে। দুর্বারের কোনো মেম্বারই থাকবে না। মেম্বার না থাকলে ওরা আপনার বাড়িটা নিয়ে কি করবে? পাত্তারি গুটিয়ে নেবে এখান থেকে। এরকম আইন পাশ হচ্ছে নাকি? হলো বলে এরকম অশ্লীল ব্যাপার সমাজের বুকে গভর্নমেন্ট চলতে দেবে না। এই পাড়াটা কিছুদিনের মধ্যে একেবারে ভদ্রলোকের পাড়া হয়ে যাবে। দুর্বারের কথা ভুলে যান। বাড়িটার জন্য কত টাকা চান বলুন? আমি তো আপনাকে আগেই বলেছি এই বাড়ি বিক্রি করব না। আপনারা এখন আসতে পারেন। কেন নকশা করছেন দিদি? বাবু যখন ইচ্ছা করেছেন তখন আপনাকে বাড়ি ছাড়তেই হবে। একটা রফা করে ফেলুন। বাবু মানে? দ্বিতীয় লোকটি বলল, এই তোকে কে কথা বলতে বলেছে?
কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা এখনো জানিস না তো মুখ খুলবি না। কিছু মনে করবেন না ওর কথায়, অশিক্ষিত মানুষ। আপনি এই কাগজটা রাখুন, আমার ফোন নাম্বার আছে, ডাকলেই চলে আসব। কিন্তু যেহেতু আমিই প্রথমে এসেছি তাই আমার সঙ্গে কথা না বলে আর কাউকে বাড়ি বিক্রি করবেন না। কাগজটা ইতির হাতে ধরিয়ে দিয়ে সরকার নেমে গেলেন সঙ্গীকে নিয়ে। শেফালিমা দ্রুত ঘরে ঢুকে দুর্বারে ফোন করলেন। কবিতার গলা শুনে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, সরকার কি রেড লাইট এলাকা বন্ধ করতে আইন তৈরি করছেন? কবিতা বলল, একরকম তাই। যৌনকর্মীদের বিরুদ্ধে কিছু বলছেন না, শুধু তাদের রোজগার বন্ধ করতে আর সেই সঙ্গে ঘরছাড়া করার পরিকল্পনা করছেন। কিন্তু আমরা এটা কিছুতেই মেনে নেব না। গোটা ভারতবর্ষে যৌনকর্মীর সংখ্যা কত? কয়েক লক্ষ না কোটি তা শেফালিমা জানেন না। বেঁচে থাকার জন্য এই আদিমতম পেশায় যেসব মেয়েরা আসতে বাধ্য হয়েছে তাদের পাশে কোনো সম্রাট, রাজা অথবা সরকার দাঁড়ায়নি। তথাকথিত সভ্য মানুষের একাংশের লালসার বিষ এরা বহন করে এসেছে বাধ্য হয়ে। আজ যদি যৌনকর্মীদের বিকল্প সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব হতো, তাহলে দেশে ধর্ষণ, বলাৎকারের সংখ্যা এমন বেড়ে যেত যে তথাকথিত সামাজিক কাঠামো ভেঙে চুরমার হয়ে যেত। মুখোশগুলো খুলে পড়ত একের পর এক। নোংরা জল বার করে দেওয়ার নর্দমার মতো সভ্য মানুষ এতকাল যৌনকর্মীদের ব্যবহার করেছে। শহরের বুকে এতগুলো লালপাড়া থাকা সত্ত্বেও তারা উদাসীনতার ভান করেছে। এখন সরকার যে আইন পাশ করতে চলেছে তাতে বিস্ফোরণ অনিবার্য। বাড়িওয়ালাকে বলা হবে যৌনকর্মীকে বাড়ি ভাড়া দেয়া যাবে না। পুলিশকে বলা হবে খদ্দের লালপাড়ায় ঢুকলেই গ্রেপ্তার এবং জেল জরিমানা করা হবে। কিন্তু যৌনকর্মীরা কি করবে তা নিয়ে এই আইন মাথা ঘামাচ্ছে না। অর্থাৎ তুমি যদি লুকিয়ে ব্যবসা করো তাহলে বেঁচে থাকতে পারবে, আর লুকোনোর পদ্ধতিটা আয়ত্ত করতে গেলে তোমাকে আইন রক্ষকদের ভালোভাবে সন্তুষ্ট করতে হবে, নইলে সেই সাইলকের মতো অবস্থা হবে তোমার। মাংস কাটতে পারো, কিন্তু 1 ফোঁটা রক্ত পড়লেই চরম শাস্তি পাবে। আর এই আইন যদি সত্যি পাশ হয় তাহলে অগুন্তি যৌনকর্মী কি কর্মহীন হয়ে ঘরে ঘরে শুকিয়ে মরবে? যারা আইন তৈরি করছেন তারা কি মাটিতে হাঁটেন না? শেফালিমা বুঝতে পারছিলেন তার ইচ্ছে মতো কাজ এখন সম্ভব হচ্ছে না। কবিতা তার কাছে সময় চাইছে, কিন্তু ওরা এখন বেশি ব্যস্ত হবে ওই আইন যাতে পাশ না হয় তার জন্য আন্দোলন করতে। আর আইন পাশ হয়ে গেলে পেটের জ্বালায় যদি যৌনকর্মীরা বিশেষ এলাকা ছেড়ে বেরিয়ে জনারণ্যে মিশে যায়, তাহলে দুর্বার সমিতি কাদের জন্য কাজ করবে? একটু একটু করে যে সংস্থা পায়ের তলার মাটি শক্ত করেছিল তা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তখন তারা এই বাড়ি নেবে কেন? যারা আজ বাড়িটা কিনতে এসেছিল তাদের সঙ্গে কথা বলতে শেফালিমায়ের বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছিল না। বস্তুত এই বাড়িটা বিক্রি করায় কোনো বাসনাই তার নেই। যদি আইন পাশ হয়, যদি দুর্বার উঠে যায়, তাহলে এই বাড়ির একতলায় যেসব মেয়ে আছে তাদের দান করে যাবেন তিনি। তবে দুর্বার যে আন্দোলন শুরু করেছে তার ভাগ্য জানা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আবার এই অপেক্ষার সময় দরজায় তালা ঝুলিয়ে তিনি ভবানীপুরের বাড়িতে যেতেও পারছেন না। নবকুমার এবং মুক্ত সেখানে আছে। অসুস্থ ছেলেটাকে একা ওখানে রাখতেও মন চাইছে না। মুক্তর উপর তার ভরসা আছে, তবু তার চেয়ে একদম সুস্থ হয়ে ওঠা পর্যন্ত নবকুমার এখানে থাকলে তিনি স্বস্তি পাবেন। ওর ঘরে নিজের মতো থাকুক। দুপুরে মুক্ত এলে কথাটা বললেন তিনি। আজ আসতে হবে না, কাল ভোর ভোর ট্যাক্সি নিয়ে এলেই হবে। মুক্ত হাঁ হয়ে গেল। ও মা, ও তো কাল শুটিংয়ে যাবে। শুটিংয়ে যাবে তার মানে? ও কি ভালো হয়ে গিয়েছে?
না, মুখ হাতের দাগ কাঁচা আছে এখনো, বাথরুমে যাই কোনো রকমে, ব্যথা যায়নি। তাহলে শুটিংয়ে যাবে কি করে? জানি না, দুজন লোক এসেছিল ওই দিদির সঙ্গে, দুজনের একজন পরিচালক, তারা কথা বলে ওকে রাজি করালো। ওই দিদি মানে মন্দাক্রান্তা? শেফালি মা ফোনের রিসিভার তুলে মন্দাক্রান্তার নম্বর ডায়াল করলেন। কয়েকবার রিং হওয়ার পরে কেউ একজন ফোন ধরলে বললেন, মন্দাক্রান্তাকে ফোনটা দিন। কে বলছেন? শেফালি দেবী। একটু বাদেই মন্দাক্রান্তার গলা পেলেন। কেমন আছেন? আমি তো ভালোই, এইমাত্র শুনলাম নবকুমার কাল শুটিংয়ে যাচ্ছে। এছাড়া উপায় নেই, কিন্তু সে তো এখনো সুস্থ হয়নি, ভালো করে হাঁটতেও পারছে না। গীতিময়বাবু গল্পটা একটু বদলে নিচ্ছেন। কলকাতায় এসেও একটা ঝামেলায় বিনা দোষে পড়ে গিয়ে আহত হয়েছিল। সেই অবস্থায় যে বাড়িতে যাওয়ার কথা সেখানে যাবে, এর আগে যে শুটিংটা ওকে নিয়ে হয়েছিল সেটা ফেলে দেবেন গীতিময়বাবু। এখন আহত অবস্থাতেই সেখানকার কাজের লোককে নিজের পরিচয় দেবে। এর ফলে ওর শরীরের দাগ, হাঁটাচলা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, দর্শকরা বাস্তব বলে মনে করবে। কিন্তু একজন অসুস্থ মানুষকে দিয়ে অসুস্থের অভিনয় কেউ করায়, এতে সে আরো অসুস্থ হয়ে যেতে পারে। তার চেয়ে সুস্থ হয়ে উঠে মেকআপ নিয়েও তো করতে পারে, সেটাই একজন অভিনেতার কাজ। সেটা করার সুযোগ পাওয়া যেত না কেন? শুটিং বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে বলে এই ছবি বাতিল করে আরেকটা নতুন ছবি শুরু করতে চাইছেন বড়বাবু। ও, আর সেই ছবিতে নবকুমার থাকবে না, তাই আমরা চাইছি এই ছবির কাজ বন্ধ না করতে। ওর কষ্ট হবে, কিন্তু গীতিময়বাবু বলেছেন ব্যাপারটা মাথায় রেখে যত কম কাজ পারেন ওকে দিয়ে করাবেন। তুমি চাইছো কাল শুটিং করুক? ফোন রেখে দিলেন শেফালি মা। খুব চিন্তিত দেখাচ্ছিল তাকে। অন্যমনস্ক গলায় বললেন, ছেলেটার কপালে কি লেখা আছে কে জানে। মুক্ত বলল, ওসব ভেবে কি হবে, ছেলেটা একদিন এখানে আছে, একটুও চালু হলো না, ওর মাথায় তো সবাই কাঁঠাল ভাঙবেই। যাকগে, এ বাড়ি ছেড়ে কবে যাওয়া হবে? এখনই বলতে পারছি না। ও মা, আমি কতদিন ওখানে মুখ গুজে পড়ে থাকবো? মুখ গুজে মানে? ভূতের মতো বসে থাকি, কথা বলার কোনো লোক নেই। ওই ছেলে তো সারা দিন রাত শুয়ে থাকে, কথা বলতেই চায় না। আমি ওখানে থাকতে পারবো না। তাহলে নবকুমারকে কে দেখবে? যতদিন শুটিং চলবে ততদিন ওকে ওখানে থাকতেই হবে। ওর পক্ষে একা থাকা কি সম্ভব? তাহলে কি করা যায়? ইতিকেও তো ওখানে পাঠানো যাচ্ছে না। ঠিক আছে, আমি ইতিকে নিয়ে ওখানে গিয়ে থাকবো, তুমি চলে এসো এখানে। বাড়ির দরজায় তালা পড়তে দেব না, এখানে এসে যত খুশি গল্প করো। শেফালি মায়ের কথা শেষ না হতেই বাইরের দরজায় শব্দ হলো। মুখ ভার করে মুক্ত গেল দেখতে। ফিরে এসে বলল, নিচের মেয়েরা কথা বলতে চায়। নিচের ভাড়াটে মেয়েরা কখনোই শেফালি মায়ের সঙ্গে কথা বলে না। সমীহত করেই বেশ ভয়ও পায় ওকে। ওকে নামতে দেখলে দ্রুত সরে যায় সেখান থেকে। শেফালি মা দেখলেন সামনের বারান্দা সিঁড়িতেও মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার? আমরা এসেছি বলে আপনি রাগ করবেন না। ঠিক আছে, বলো। আইন পাশ হয়ে গেলে আপনি কি আমাদের তাড়িয়ে দেবেন? আমি তো এখানে আর থাকছি না, দুর্বারকে বলেছি নিতে, তারা কি করবে জানি না। যদি দুর্বার না নেয় তখন ভাববো। তাই বলছি, আপনি আমাদের তাড়াবেন না। আমরা আপনাকে ভাড়া দিই বললে পুলিশ যদি হয়রানি করে তাহলে আমাদের ভাড়াতে বলার দরকার নেই। আমরা বলবো পেইং গেস্ট হিসেবে আছি। পেইং গেস্টদের রাখলে আইন কিছু বলতে পারবে না। সঙ্গে সঙ্গে তার পাশের মেয়েটি বলল, আমরা কিন্তু ভাড়ার টাকা আপনাকে দিয়ে যাব। সরকার করতে চাইলে দুর্বারকে আটকাতে পারবে, তাছাড়া।
আপনার কাছে বাড়ি কিনতে লোক এসেছিল, ওরা আমাদের তাড়িয়ে দেবে। কেন? ওদের বলবে পেইং গেস্ট হিসেবে তোমাদের রাখতে। ওরা নাকি এখানকার বাড়িগুলো সস্তায় কিনে নিয়ে অনেক ফ্ল্যাট বানিয়ে বেশি দামে বিক্রি করবে। এই পাড়ার ব্যবসা বন্ধ হলে ভদ্রলোকেরা চলে আসবে ফ্ল্যাট কিনে। ঠিক আছে, আগে তো আইন পাস হোক, তারপর দেখা যাবে। আপনি দয়া করে ওদের কাছে বিক্রি করবেন না। শোনো, এই বাড়ি আমি কাউকেই বিক্রি করব না। যদি আইন পাস হয়, যদি দুর্বার এই বাড়ি না নিতে পারে, তখনও এই বাড়িতে অন্য কোনো লোক বাড়িওয়ালা হয়ে আসবে না। তবে তোমাদের পেইং গেস্ট বলাটা মিথ্যে ভাষণ হবে, সেটাও আমি করতে পারবো না। তোমরা কজন আছো? 10 জন। আরেকজন আছে ব্যাংকের বাবু, বিকেলে আসে, রাতে চলে যায়। তাকে আমার দরকার নেই। তোমরা 10 জন মিলে যদি একটা কোঅপারেটিভ তৈরি করতে পারো, তাহলে সেই কোঅপারেটিভকে আমি বাড়িটা দিয়ে যাব। সঙ্গে সঙ্গে মুখগুলোয় হাসি ছড়িয়ে পড়ল, উল্লাসের শব্দ ফুটল। কিন্তু মনে রেখো, আগে আইন পাস হোক, আগে দুর্বার বলুক ওরা বাড়িটা নিতে পারছে না, তারপর। সঙ্গে সঙ্গে মেয়েগুলো এগিয়ে এসে শেফালি মায়ের পায়ের পাতা স্পর্শ করতে লাগলো একের পর এক। যাও তোমরা, আর এই নিয়ে কোনো কথা নয়। মেয়েরা চলে গেলে মুক্ত বলল, দুর্বারকে দেওয়ার একটা মানে ছিল, বিনি পয়সা এদের মালিক করে দেওয়া কি ঠিক? তোমার গায়ে এত লাগছে কেন? এ বাড়িতে অনেক দিন রয়েছি, লাগবে নাই বা কেন? চাল চুলো নেই মেয়েগুলোর, হঠাৎ বাড়িওয়ালি হয়ে যাবে? ওরা কেউ একা হবে না, ওদের তৈরি কোঅপারেটিভ হবে। যাক, এ নিয়ে কথা বাড়িও না, তুমি এখন ভবানীপুরে ফিরে যাও। তা যাচ্ছি, কিন্তু কাজটা ভালো হলো না। শোনো মুক্ত, এই বাড়ি আমি আমার টাকায় কিনিনি। যিনি কিনে আমাকে দিয়ে গেছিলেন তিনি সস্তায় অন্য কোথাও বাড়ি পাননি। এই বাড়ি বিক্রি করে টাকা নিলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব। শেফালি মা দ্রুত নিজের ঘরে চলে গেলেন। ঘরে ঢুকে বড়বাবু বললেন, কি ব্যাপার? এমন কি হয়েছে যাতে আমার সঙ্গে কথা না বলে তুমি থাকতে পারছো না? আমি তোমাকে প্রথম দিনেই বলে দিয়েছিলাম যে জোর জবরদস্তি আমি পছন্দ করি না। তাহলে না এলেই পারতেন। বাহ, চমৎকার। বলো কি ব্যাপার? কাল থেকে শুটিং হচ্ছে। কাল থেকে কি করে হবে? গীতিময় তো গল্পই বাঁচতে পারেনি, তারপর চিত্রনাট্য হবে, কাস্টিং, সেট। তোমার কি মাথা ঠিক আছে? আমার আছে, আপনার ঠিক নেই। যে গল্পের শুটিং শুরু হয়েছিল সেটাই হবে। কিন্তু কি করে? নবকুমার তো হাঁটতেই পারছে না। তাকে হাঁটানো হবে। অসম্ভব। একজন অভিনেতা মৃতের ভূমিকায় অভিনয় করতে পারে, কিন্তু মৃত মানুষ অভিনয় করতে পারে না। আমি আমার টাকা আর নয় করতে চাই না। বেশ, হোক শুটিং, আমি টাকা দেব না। আপনি টাকা দেবেন না? নো। একটা দায়িত্বজ্ঞানহীন ছেলে বেশ্যাপাড়ায় পুলিশের সঙ্গে ঝামেলা করে মার খেয়েছে, একবারও চিন্তা করেনি ওর উপর কয়েক লক্ষ টাকার ভাগ্য নির্ভর করছে। রাস্তা থেকে তুলে এনে যাকে সুযোগ করে দিলাম, সে যদি বেইমানি করে তাহলে আমি মেনে নেব না। ও একটা দুর্ঘটনার শিকার হয়েছে, বেইমানি করার ছেলেও নয়। তুমি জানলে কি করে? ও গ্রামের ছেলে, ওর মধ্যে শহুরে প্যাঁচ নেই। বাহ, গ্রামে যেন রেপ হয় না, লম্পটরা বাস করে না। করে, কিন্তু তাদের সঙ্গে শুটিংয়ের কোনো সম্পর্ক নেই। খবর পেলাম তুমি থানায় গিয়েছিলে। হ্যাঁ, শেফালি মামায় ফোন করে ঘটনাটা জানিয়েছিলেন। তখন অনেক রাত, ওই সময় আপনি ফোন ধরেন না, তাই আমাকে যেতে হয়েছিল। ভোর অবধি থেকে ওকে ছাড়িয়ে নিয়ে নার্সিংহোমে ভর্তি করেছো? আপনার গোয়েন্দারা অসত্য খবর দেয়নি। কিন্তু কেন? হোয়াই? আমি চাই ছবিটা শেষ হোক। শুধু এইটুকু? তার মানে কি বলতে চাইছেন আপনি? আমি জানতে চাই ওই গ্রাম্য আনকালচার ছোকরার সঙ্গে তোমার কি সম্পর্ক? মন্দাক্রান্তা হাসলেন।
নবকুমারের সঙ্গে আমার কি সম্পর্ক তা আমি জানি না। কথার খেলা খেলো না মন্দা। মনে হচ্ছে আপনি এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তোমার কার্যকলাপই বলছে তুমি এই গ্রাম্য মফস্বলের অর্বাচীনের প্রতি অনুরক্ত। অথবা এও হতে পারে তুমি ওকে পুতুলের মতো ব্যবহার করছো, তোমার খেলার পুতুল। কিন্তু আমি যাই ভাবি না কেন, তোমাকে মুখ খুলতে হবে। নবকুমারকে আমি স্নেহ করি। স্নেহ? হ্যাঁ, দুজন নারী পুরুষ মানেই তাদের সম্পর্ক শরীরের ছাড়া আপনারা ভাবতে পারেন না। মাঠে একটি গরু শুয়ে থাকলে যেমন আকাশে ওরা শকুনটাকে মৃত বলে ভেবে নেয়, নবকুমারকে আমি তাই বলে কখনো ভাবিনি। কিন্তু ওর প্রতি যে টান অনুভব করি সেটা স্নেহ ছাড়া আর কিছু নয়, অন্তত এই মুহূর্ত পর্যন্ত নয়। কিন্তু আমি চাই না তুমি ওকে প্রশ্রয় দাও। এই টান বা স্নেহ প্রকাশ করা তোমাকে মানায় না। একটা চাষার ঘরের কোনো মতে বিয়ে পাশ করা গ্রাম্য ছেলে সে, আর কোথায় তুমি? ছি ছি ছি। আমি কোনো অন্যায় করছি না। এই বাড়ি গাড়ি টাকা পয়সা যা আপনি আমার নামে তৈরি করেছেন ইনকাম ট্যাক্স বাঁচাতে, তার প্রতি বিশ্বাসঘাতকতা এখনো পর্যন্ত আমি করিনি। আপনি ওকে নিষেধ করেছেন আমার সঙ্গে সম্পর্ক রাখতে। আমাকে না জানিয়ে কথা ওকে বলা মানে যে আমাকে অপমান করা, তা আপনার মাথায় ঢোকেনি। আমাকে ছি বলার আগে নিজেকে বলুন। তুমি তুমি ওই একটা ফালতু ছেলের জন্য আমার সঙ্গে ঝগড়া করছো? ঝগড়া করছি না, আপনার নোংরা প্রশ্নগুলোর জবাব দিতে বাধ্য হচ্ছি। কিন্তু আমার এই একটা অনুরোধ রাখতে তোমার এত অসুবিধা হচ্ছে কেন? কারণ এর আগে কোনো পুরুষ ওর মতো চোখে আমার দিকে তাকায়নি। আমার শরীর আমার সৌন্দর্য মানে ভোগের জন্য তৈরি, এই তো জেনে এসেছি এতদিন। আপনি আমার মাথার উপর ছাতা ধরতে কেউ আর সরাসরি প্রস্তাব দেওয়ার সুযোগ পায় না, কিন্তু কেনাকাটার জন্য যখন মলে যাই তখন আশেপাশের পুরুষের চোখে দৃষ্টি চিনতে অসুবিধা হয় না। সব এক। এই প্রথম একটি ছেলেকে দেখলাম যে আমার শরীর সম্পর্কে আদৌ আগ্রহ দেখায়নি, আমার সৌন্দর্যে কোনো আকর্ষণ বোধ করেনি। ওর জন্য কিছু জামাকাপড় কিনেছিলাম, সেগুলো পরেই আছে। এখানে একবারও বলেনি ওগুলোর কথা। এখনো আমি কাউকে একবার ডাকলে সে 10 বার ছুটে আসবে, কিন্তু দেখুন গিয়ে ও হয়তো আমার বাড়ির রাস্তাই ঠিকঠাক মনে রাখতে পারেনি। আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন, এত ভয় যে শুটিং বন্ধ করে ওকে সরাতে চেয়েছেন। আমার কাছে আপনি এত নিচে নেমে যাচ্ছেন কেন? শোনো, আমি পরিষ্কার কথা জানতে চাই। বলুন। তুমি কি ওর সঙ্গে শুয়েছ? মিছেই এতক্ষণ এত কথা বলালেন আমাকে দিয়ে। ওকে নষ্ট করার কথা আমি চিন্তাও করতে পারি না। যাক, অনেক ধন্যবাদ তোমাকে। আসলে কি করে বোঝাই, তোমার কোনো অসুখ তো আমি রাখিনি, তাই তুমি কারোর সঙ্গে ঘনিষ্ঠ হলে আমি ভয় পাই। ভয় কেন? তোমাকে যা দিয়েছি তা নিয়ে তুমি যে কোনো মুহূর্তে আমাকে ত্যাগ করতে পারো। পাগল! যতই রোবট হয়ে থাকি, নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিয়ে মন্দ লাগাগুলো নিয়ে এই বৈভবের মধ্যে যতই একা হয়ে থাকি, কিন্তু কেউ আমার শরীরটাকে বিরক্ত করে না। আপনি না থাকলে সেই সব নোংরা কালো হাত নখগুলো বের করে ছুটে আসবে। এই ভুল কি আমি করতে পারি? কেন? আমাকে ত্যাগ করে পছন্দসই কোনো ছেলেকে তো বিয়ে করতে পারো। বিয়ে? আমি? কে আমাকে বিয়ে করবে? কেন করবে? বাড়ি গাড়ি টাকার জন্যে যে রাজি হবে তার তো একটাই উদ্দেশ্য থাকবে, আমাকে সরিয়ে দেয়া। আপনারা পুরুষ মানুষরা 10টা মেয়ের সঙ্গে শুয়েও যখন বিয়ে করতে যান তখন গঙ্গা জলের মতো পবিত্র থাকেন, আর আমার মতো মেয়েরা তো নোংরা জলের ডোবা। যে জলে হাত মুখ ধুতে ঘেন্না করে তা পান করার কথা ভাবাই যায় না। বড়বাবু এগিয়ে এসে মন্দাক্রান্তার কাঁধে হাত রাখলেন। ভালো লাগছে না, হাতটা নামান। ও আচ্ছা, আমি চলি। তাহলে কি কাল শুটিং হচ্ছে? নিশ্চয়ই, তোমাকে কথা দিয়েছি যখন তখন। বেশ,
তাহলে আপনার আদেশ আমি মেনে নিচ্ছি। আদেশ? না না, ওটাকে আদেশ বলো না। আমি ভুল করেছিলাম। কাউকে স্নেহ করে যদি তুমি একটু ভালো থাকো তাহলে আমারও ভালো লাগবে। চলি, শনিবার আসবো, রাতে খেয়ে যাব। বড়বাবু চলে গেলেন। সকাল 8টায় গাড়ি এসে গেল। আজ ব্যথা অনেক কম, আস্তে হাঁটলে অসুবিধে হচ্ছে না। নবকুমার স্নান সেরে নিয়েছিল। মুক্ত জিজ্ঞাসা করল, কখন বেরা হবে? জানি না। জানি না বললে তো হবে না। মা বলেছিল তোমাকে আজই সোনাগাছিতে নিয়ে যেতে। দিনে দিনে যেতে হবে। কখন আসতে পারবো সেটা তো ওদের উপর নির্ভর করছে। মুক্ত গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করে হতাশ হল। লোকটার কাজ নিয়ে যাওয়া, কখন শেষ হবে তা সে জানবে কি করে? কিন্তু ফিল্ম লাইনের ড্রাইভার বলে সে অনায়াসে বলে দিল, বন্ধ থেকে আবার শুরু হচ্ছে তো, তা ধরে নিন রাত 11টা তো হবেই। ভরসা পেল মুক্ত। সারাদিন এই বাড়িতে ভূতের মতো বসে না থেকে সে সোনাগাছি থেকে ঘুরে আসবে বলে ঠিক করল। হাজরার মোড় থেকে পাতাল রেলে চড়লে মিনিট 15-র মধ্যে শোভাবাজারে নেমে সোনাগাছিতে ঢোকা যায়। সকালের কলকাতার পথঘাট বেশ নির্মল থাকে। ছুটন্ত গাড়ির পিছনের সিটে বসে নবকুমারের বেশ ভালো লাগছিল। ডান দিকে বসুশ্রী সিনেমা, তার মাথায় হিন্দি ছবির নায়ক নায়িকার ছবি। হিন্দি ছবিতে যারা অভিনয় করে তাদের কত কি জানতে হয়। নবকুমার একটু পাশ ফিরতেই কোমরে খচ করে লাগল। দাঁতে দাঁত চেপে ব্যথাটা গিলল সে। স্টুডিওর ভেতরে গীতিময়ের অফিসের সামনে গাড়ি না থেমে চলে এলো একেবারে মেকআপ রুমের কাছে। একজন সহকারী পরিচালক ছুটে এসে দরজা খুলে জিজ্ঞাসা করল, এখন কেমন আছো? এখনো? যাই হোক, এমনভাবে নেমে হাঁটবে যেন কেউ বুঝতে না পারে তুমি অসুস্থ। শালারা হেভি পে দিয়েছিল দেখছি, মুখের ঘা এখনো শুকোয়নি। নামো। প্রায় আড়াল করে নবকুমারকে নিয়ে ছোট ঘরে ঢুকল সহকারী পরিচালক। হাঁটতে কষ্ট হলো? সামান্য। বসো, এখনই মেকআপ ম্যান এসে যাবে। চা খাবে? না। নবকুমার একটা চেয়ারে বসতেই ছেলেটা বেরিয়ে গেল। আয়নায় নিজেকে দেখল সে। এখনো মুখ ফোলা, কপালে এবং গালে কালশিটে, কাঁচা। চোখ বন্ধ করল সে। এই সময় গীতিময়ের গলা কানে আসতেই সে মুখ ফেরালো। চেয়ার টেনে পাশে বসে গীতিময় বললেন, শোনো নবকুমার, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আমি 3 দিন শুটিং করব তোমাকে নিয়ে, তারপর দিন 7 বিশ্রাম পাবে। ওই সময় শরীর ঠিক করে ফেলতে হবে। এখন কেমন বোধ করছো? আগের থেকে ভালো। দেখি মুখখানা, অনেকটাই শুকিয়েছে। কমল? আছি। যেমন বলেছিলাম তেমন করে দাও। গীতিময় উঠে পড়লেন। প্রায় 1.5 ঘন্টা লাগলো মেকআপ শেষ করতে। ছেঁড়া জামা পরতে হলো। দেখলেই মনে হবে এইমাত্র খুব মারধর খেয়ে এসেছে। মেকআপ ম্যান জিজ্ঞাসা করল, কালশিটের জায়গাগুলো চিরবির করছে না তো? নবকুমার মাথা নেড়ে না বলল। ঠিক 12টার সময় নবকুমারকে স্টুডিওর ফ্লোরে নিয়ে যাওয়া হলো। যা মাত্র 10-12টা ক্যামেরা তার ছবি তুলতে লাগলো। গীতিময় ক্যামেরাম্যানদের বললেন, আগে শুটিং শেষ হোক, তারপর ছবি তুলবেন। দাদা, ক্ষতগুলো অরিজিনাল না মেকআপ? অভিনয় মানেই মেকআপ, ছবিতে অরিজিনাল দেখালেই হলো। আর শুনেছিলাম ওকে নাকি পুলিশ খুব মারধর করেছে। কে বলল এ কথা? সত্যি? অ্যান্টি পার্টির বানানো কথায় আপনারা কেন যে কান দেন? অ্যান্টি পার্টি মানে? একটা নতুন ছেলেকে হিরো করেছি বলে অনেকেই খুশি হয়নি। ঠিক আছে, এবার আপনারা জোন থেকে সরে যান। এসো নবকুমার। অত্যন্ত সতর্ক হয়ে হাঁটল নবকুমার। কোমরের ব্যথাটা যেন কেউ বুঝতে না পারে।
এমনভাবে পা ফেলল। সামনেই একটা বন্ধ দরজা, পাশেই বেল বাজাবার বোতাম। গীতিময় নবকুমারকে বুঝিয়ে দিলেন বন্ধ দরজার সামনে এসে সে ইতস্তত করবে। একটু আগে মার খেয়েছে বলে শরীরে তীব্র ব্যথা, সেই ব্যথাটা মুখ চোখে এবং দাঁড়ানোর ভঙ্গিতে বোঝাতে হবে। তারপর হাত তুলে বেলের বোতামটা টিপে এক পা সরে দাঁড়াবে। দুবার বুঝিয়ে গীতিময় জিজ্ঞাসা করলেন, বুঝতে পেরেছ তো? মাথা নাড়ল নবকুমার। তাহলে রিহার্সাল নয়, একটা মনিটর করি। অল লাইটস, সাউন্ড রেডি, স্টার্ট ক্যামেরা, অ্যাকশন। সঙ্গে সঙ্গে সমস্ত সেট আলোয় ভরে উঠল। গীতিময় যেমন বলেছিলেন ঠিক সেই রকম অভিনয় করল নবকুমার। ব্যথার অভিব্যক্তি ফোটানোর সময় ওর আরাম লাগল। অনেকক্ষণ পরে চেপে রাখা ব্যথাটাকে উপড়ে দিতে পারল। কাট, নেক্সট শট, ভিতর থেকে। একজন অ্যাসিস্ট্যান্ট পরিচালক মনে করিয়ে দিল, দাদা এটা মনিটর ছিল। একদম যা চেয়েছি তাই হয়েছে। তারপর ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করলেন গীতিময়, কি ছবি ঠিক ছিল? যা বলেছিলেন তাই, 10-এ 10। 2:30 নাগাদ লাঞ্চ ব্রেক। শরীর শক্ত করে হেঁটে নবকুমার মেকআপ রুমে চলে এলো। সাংবাদিকরা ঢুকতে চাইছিল। মেকআপম্যান কমল বাধা দিল, এখন ওকে খেতে দিন, যা জিজ্ঞাসা করার শুটিং শেষ হলে করবেন। দরজা বন্ধ করে মেকআপম্যান জিজ্ঞাসা করল, খুব খিদে পেয়েছে তো? না, আমি একটু শুতে পারি, খুব কষ্ট হচ্ছে। নিশ্চয়ই, ওই ইজি চেয়ারে শুয়ে পড়ো। শরীর এলিয়ে দিতে বেশ আরাম লাগলো। কাজ খুব ভালো করেছো ভাই, সাবাস, চালিয়ে যাও। নবকুমার জবাব দিল না। সে চোখ বন্ধ করল। তাকে এই 3 দিন যেমন করে হোক ভালোভাবে কাজটা শেষ করতেই হবে। তারপর তো বিশ্রামের সময় দেবেন গীতিময় বাবু। নৌকো থেকে পড়ে জলের তলায় তলিয়ে গিয়েছিল সে। মন্দাক্রান্তার গীতিময় বাবু তাকে আবার ওপরে টেনে তুলেছেন। আর এই সুযোগটা হাতছাড়া করবে না। যত ব্যথা হোক সে সহ্য করবে, কাউকে বলবে না। এই কাজ করলে যে টাকা পাওয়া যাবে তা থেকে শেফালি মায়ের ঋণ শোধ করতে হবে। নবকুমারের অভিনয় দেখে ফ্লোরের সবাই খুব খুশি। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে যেভাবে পড়ে গেল, কি আবার উঠে দাঁড়ালো, মুখে যন্ত্রণার ছাপ ফুটিয়ে তুলল, তা মুগ্ধ হয়ে দেখল দর্শকরা। খুব বড় জাতের অভিনেতা ছাড়া এরকম অভিব্যক্তি প্রকাশ করা সম্ভব নয়। যে কাজের লোকটি তাকে ওপরে নিয়ে যাচ্ছিল সে হকচকিয়ে গিয়েছিল, কারণ নবকুমারের পড়ে যাওয়ার কথা চিত্রনাট্যে ছিল না। কিন্তু নবকুমার আবার উঠে এগিয়ে আসতে বেচারি জিজ্ঞাসা করে ফেলল, লেগেছে? নবকুমার নিঃশব্দে মাথা নেড়ে না বলে ওপরে ওঠার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গে গীতিময় চিৎকার করলেন, কাট! কাজের লোকের চরিত্রে যিনি অভিনয় করছিলেন তিনি হাত জোড় করলেন। সরি দাদা, উনি পড়ে গিয়েছেন দেখে মুখ থেকে ফস করে প্রশ্নটা বেরিয়ে গেল। সরি বলার দরকার নেই, দারুণ লেগেছে, স্বতঃস্ফূর্ত ব্যাপার। সুনীল দা, তোমরা পুরনো দিনের অভিনেতারাই এটা করতে পারো। আমি তোমাকে বলিনি নবকুমার পড়ে যাবে, ওর মার খাওয়া শরীর তো তরতর করে উঠে যেতে পারে না, তুমি ম্যানেজ করে নিয়েছো। আজ এই পর্যন্ত থাক, প্যাক আপ ফর দি ডে। ক্যামেরাম্যান এগিয়ে এলো গীতিময়ের কাছে। অসাধারণ শট দিল ছেলেটা। মুখে যে যন্ত্রণার ছাপ ফোটালো সেটা এত স্বাভাবিক, পাবলিক খেয়ে যাবে। আপনি দারুণ আবিষ্কার করেছেন দাদা। নবকুমারকে মেকআপ রুমে নিয়ে যাও। ইজি চেয়ারে শোয়া অবস্থায় মেকআপম্যান মেকআপ তুলে ফেলেছিল। কালশিটের জায়গাগুলো স্পিরিট দিয়ে মুছিয়ে জিজ্ঞাসা করল, কষ্ট হচ্ছে নাকি? না। গীতিময় ঢুকলেন। কি ব্যাপার বলো তো, তোমাকে তো পড়ে যেতে আমি বলিনি। কোমরের কাছে এমন যন্ত্রণা হলো, সহ্য করতে পারলাম না। বুঝেছি,
কিন্তু মজার কথা হলো লোকে ওইটাকেই অভিনয় বলে ভাবছে। এর মধ্যেই তোমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে সবাই। আর হ্যাঁ, বড়বাবু তোমার পারিশ্রমিকের আগাম হিসেবে 6,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, নিয়ে যেও, আর ওষুধটা খেয়েও। রাত 8টার সময় ওরা ভবানীপুরের বাড়িতে পৌঁছে দিল নবকুমারকে। গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে নবকুমার অবাক। দরজায় বড় তালা ঝুলছে। হাঁ হয়ে গেল নবকুমার। দরজা তো বন্ধই, জানলাগুলোও খোলা নেই। মুক্ত তাহলে বাড়িতে নেই। অথচ এখন তার ইচ্ছে করছিল গা হাত পা ধুয়ে বিছানায় শরীর এলিয়ে দিতে। কি করবে সে? মুক্ত ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে তাকে। দরজার গায়ে ঠেস দিয়ে এসে দেখল যে গাড়িটা তাকে স্টুডিও থেকে পৌঁছে দিতে এসেছিল সেটা ফিরে গেল। এখন রাত হয়েছে। মুক্ত নিশ্চয়ই শেফালি মায়ের কাছে গিয়েছে, কিন্তু ওর তো উচিত ছিল অনেক আগে ফিরে আসা। শেফালি মাকে ফোন করলে জানা যাবে ও রওনা হয়েছে কিনা। কিন্তু এ পাড়ায় টেলিফোন বুথ কোথায়? এই সময় ট্যাক্সিটা এসে থামল বাড়ির সামনে। উল্টো দিকের বাড়ির মেয়েটা ভাড়া মিটিয়ে নামতেই তার মোবাইল বেজে উঠল। রাস্তায় দাঁড়িয়ে সে 3বার সরি বলে লাইন কেটে দিতেই নবকুমার বলে ফেলল, শুনছেন, আমি এ বাড়িতে থাকি, এসে দেখি দরজায় তালা দেয়া। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা ফোন করতে পারি? মেয়েটি কাছে এগিয়ে এলো। নম্বর প্লিজ। শেফালি মায়ের ফোন নাম্বার বলল নবকুমার। মেয়েটি বোতাম টিপল। যন্ত্রটা কানে চেপে মাথা নাড়ল। ইটস নট ওয়ার্কিং, ফোন খারাপ আছে। ফোন খারাপ? ইয়েস, শুনতে চান? না না, ঠিক আছে, এখন আমি কি করি? মেয়েটি কাঁধ নাচিয়ে নিজের বাড়ির দরজায় চলে গিয়ে বেল বাজালো। কেউ সেটা খুলে দিলে ভিতরে ঢুকে গেল। দাঁড়াতে কষ্ট হচ্ছিল। কোমরটা যেন পাথর হয়ে আছে। এই কোমরেই পুলিশের লাথিটা পড়েছিল বেশ জোরে। হঠাৎ মন্দাক্রান্তার কথা মনে এলো। আশুতোষ কলেজের কাছাকাছি টেলিফোন বুথ থেকে মন্দাক্রান্তাকে ফোন করে সমস্যার কথা বলবে। প্রশ্নটা মনে আসতেই মাথা নাড়ল সে। মন্দাক্রান্তাকে সে এমনিতেই কত ঝামেলায় ফেলেছে। বড়বাবু যে তার প্রতি সদয় হয়েছেন সেটাও মন্দাক্রান্তার জন্যই। আর নতুন করে ওকে বিব্রত করা উচিত হবে না। রাত 9:30 বেজে গেল। পকেটে প্রোডাকশনের দেয়া 6,000 টাকা রয়েছে। কথাটা খেয়ালে আসতে কিরকম অস্বস্তি শুরু হয়ে গেল। কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বড় রাস্তায় চলে এলো নবকুমার। শেষ পর্যন্ত আর না পেরে সে একটা টেলিফোন বুথে ঢুকল। শেফালি মায়ের নাম্বার ডায়াল করতে একটা যান্ত্রিক আওয়াজ কানে এলো। টানা, রিং হচ্ছে না। রিসিভার নামিয়ে মন্দাক্রান্তার নাম্বার ডায়াল করল সে। এই দুটো নাম্বার এখন সে মুখস্থ করে ফেলেছে। রিং হচ্ছে। তারপরেই মন্দাক্রান্তার গলা কানে এলো। হ্যাঁ বলছি। আমি নবকুমার। আরে কি আশ্চর্য, কনগ্রাচুলেশনস। আজ নাকি তুমি খুব ভালো অভিনয় করেছো। গীতিময় বাবু তো বটেই, খোদ বড়বাবু একটু আগে তোমার প্রশংসা করলেন। কোথায় তুমি? আমি রাস্তায়। অনেকক্ষণ আগে ভবানীপুরের বাড়িতে পৌঁছে দেখছি দরজায় তালা দেওয়া, মুক্ত নেই। শেফালি মাকে ফোন করছি কিন্তু রিং হচ্ছে না। সে কি, মুক্ত কোথায় গেল? জানি না, আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে। লাগবেই তো, তুমি ওখানেই দাঁড়াও, আমি শেফালি মাকে ফোন করে দেখি। লাইন কেটে দিলেন মন্দাক্রান্তা। বুথের লোকটাকে টাকা দিয়ে একটু সরে দাঁড়ালো নবকুমার। মিনিট খানিকের মধ্যেই বুথের ফোন বেজে উঠতেই লোকটার রিসিভার তুলে কথা বলে বেরিয়ে গেল। এই যে, আপনার নাম নবকুমার তো, আপনার ফোন এসেছে, রিসিভ করলে 1 টাকা দেবেন। ভেতরে ঢুকে রিসিভার তুলল নবকুমার। বলুন। হ্যাঁ, ফোনটা খারাপ। তুমি এক কাজ করো, আমার এখানে একটা ট্যাক্সি নিয়ে চলে এসো।
কাল সকালে তোমার শুটিং আছে, কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে তুমি? আপনার ওখানে, কিন্তু বড়বাবু। সেটা আমি বুঝবো। না, আমার জন্য আপনি সমস্যায় পড়বেন, তার চেয়ে আমি ট্যাক্সি নিয়ে শেফালি মায়ের কাছে চলে যাচ্ছি। দেখো, শেফালি মাকে আমি যতটুকু বুঝেছি উনি দায়িত্বজ্ঞানহীন নন। তুমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো জেনেও মুক্তকে পাঠাবেন না, এটা কখনোই উনি করবেন না। আমার মনে হচ্ছে ওনার কোনো অসুবিধে হয়েছে। তাহলে তো আমার এখনই যাওয়া উচিত। দাঁড়াও, তুমি এখন কোথায় আছো? আশুতোষ কলেজের উল্টো দিকের গলির কাছে। তুমি কলেজের গেটের কাছে চলে এসো, 15 মিনিটের মধ্যে আমি আসছি। লাইন কেটে দিলেন মন্দাক্রান্তা। একটা টাকা লোকটাকে দিয়ে বাইরে চলে এলো নবকুমার। এটা কি হলো? মন্দাক্রান্তা আসছেন মানে তাকে শেফালি মায়ের কাছে পৌঁছে দেবেন। এত রাতে সোনাগাছিতে ওকে নিয়ে যাওয়া যায় না। বড়বাবু জানতে পারলে তাকে শেষ করে দেবেন। তাছাড়া ওখানকার খারাপ লোকগুলো কিরকম ব্যবহার করবে তা কেউ জানে না। সে হাত তুলে একটা ট্যাক্সি থামালো, উঠে বসে বলল, সেন্ট্রাল অ্যাভিনিউ, গ্রে স্ট্রিট। ট্যাক্সি চলতে শুরু করলে একটু স্বস্তি হলো দুটো কারণে। বসতে পেরে এতক্ষণ বাদে শরীর একটু আরাম পেল, আর মন্দাক্রান্তার যাওয়া বন্ধ করতে পারল। গাড়ি নিয়ে আশুতোষ কলেজের সামনে পৌঁছে তাকে দেখতে না পেলে মন্দাক্রান্তা নিশ্চয়ই তার বাড়িতে ফিরে যাবেন। সিনেমা হলগুলো সরে সরে যাচ্ছে। এই শহরে প্রথম যেদিন পা দিয়েছিল সে, সঙ্গে মাস্টারদা ছিল। লোকটা দুম করে মরে গেল। মাস্টারদা বলতো কর্পোরেশনের চল পেটে পড়লে মানুষ বদলে যায়। কথাটা বোধহয় ঠিক। প্রথমে শহরের পথে হাঁটতে ভয় লাগতো, যদি রাস্তা গুলিয়ে ফেলে, যদি বাড়ি ফেরার পথ খুঁজে না পায়। ট্যাক্সিতে একা ওঠার কথা স্বপ্নেও ভাবতে পারত না। এখন পারছে সে। কর্পোরেশনের চলে অভ্যস্ত হয়ে গিয়েছে বলেই হাসপাতাল থেকে মাকে বাবা গ্রামে ফিরিয়ে নিয়ে গিয়েছে কিনা তা জানতে ইচ্ছে করলেও জানা হয়নি। এই শহর তাকে শেখাতে চাইছে কি করে শুধু নিজের জন্য বাঁচতে হয়। তাই গোলমাল হয়ে যায় শেফালি মা বা মন্দাক্রান্তাকে দেখে। সারা শহর জুড়ে যখন লোহায় জং পড়ছে, তখন কেউ কেউ ইস্পাত হয়ে দারুণভাবে বেঁচে আছে। ক্লান্তিতে এবং ব্যথায় ঘুম আসছিল। শরীরটাকে আরো একটু আরামের জন্য ট্যাক্সির সিটে ছড়িয়ে দিতেই অন্ধকারে কিছুর স্পর্শ পেল নবকুমার। হাতড়ে হাতড়ে যেটা তুলে নিল সেটা একটা বই। ট্যাক্সিটা তখন একটা রেড লাইটে দাঁড়িয়ে। বাইরের আলোয় সে বইটাকে দেখল। একলা নদীর সঙ্গে। এটা নিশ্চয়ই কবিতার বই। পাতা উল্টাতে কবিতার চেহারা দেখতে পেল সে। কবিতার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। সে ট্যাক্সিওয়ালাকে বইটার কথা বলল। অবাঙালি ড্রাইভার বলল, আগে যে মেয়েটা উঠেছিল সম্ভবত সে ফেলে গিয়েছে, তার দরকার নেই, বাবু ইচ্ছে করলে নিয়ে যেতে পারেন। বিন্দুমাত্র আগ্রহ হচ্ছিল না বইটা নিয়ে যেতে। অন্ধকারে কিছুই পড়া যাচ্ছে না। এসপ্ল্যানেডের ট্যাক্সি দাঁড়াতেই যে পাতাটা খুলে চোখের সামনে ধরল সে, তার লাইনগুলো পড়তে বাধ্য হল নবকুমার। আমার বুকের ভেতর একটা গভীর ক্ষত আছে। সেখানে একসঙ্গে বাস করে অগ্নি, জল আর বায়ু। এরা রোজ দাবা খেলে, চাল দেয়, কিস্তি মাত করে। এদের নিয়েই আমি বেঁচে আছি। এরাই আমার পরমায়ু। দাবা খেলা অনেক দেখেছে নবকুমার। গ্রামের বটতলার বাঁধানো চাতালে কৃষ্ণ জেঠু আর বলরাম কাকা দাবা খেলতেন, মাঝে মাঝে রাত দুপুর পর্যন্ত। অনেকেই ভিড় করে ওদের খেলা দেখত। কৃষ্ণ জেঠুর বউ জেঠিমা বলতেন, আহা খেলুক, ওই নিয়েই তো বেঁচে আছে। আজ মনে হলো জীবনটা বোধহয় ওই দাবা খেলার মতো। যতক্ষণ চাল দেওয়া যায় ততক্ষণ পরমায়ু থাকে। বইটার নাম আবার দেখল সে, একলা নদীর সঙ্গে।
রচয়িতার নাম সুশান্ত গঙ্গোপাধ্যায়। ট্যাক্সির ভাড়া মিটিয়ে কিছুটা পিছনে হেঁটে এসে নবকুমার দেখতে পেল পেট্রোল পাম্পের সামনে 3-3টে পুলিশের জিপ আর ভ্যান দাঁড়িয়ে আছে। ওখান থেকেই বুঝতে পারল রাস্তা জনশূন্য। সে সোনাগাছিতে ঢোকার আগের গলিতে ঢুকে পড়ল। এদিক দিয়ে একটু ঘোরা হলেও শেফালি মায়ের বাড়ির সামনে যাওয়া যায়। চৌমাথার কাছে এসে দেখল রাস্তার দোকানপাটগুলো বন্ধ, আলো নিভে গেছে। সোনাগাছিতে এই সময় দিনের আলোর মতো চারধার উজ্জ্বল থাকে। পান সিগারেটের দোকানটা আধা বন্ধ। তার সামনে গিয়ে নবকুমার জিজ্ঞাসা করল, কি হয়েছে? উড়িষ্যাবাসী দোকানদার ভিতর থেকে বলল, আপনি কি কাস্টমার? না, আমি এখানেই থাকতাম। তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়ুন, বহুত হামলা হয়েছে আজ। কারা হামলা করল? প্রশ্ন করা মাত্রই মার মার মার, সালাকে মার, দূর থেকে কয়েকজন চিৎকার করে উঠল। দোকানদার বাকিটাও বন্ধ করে দিল। ফুটপাত ধরে এগিয়ে গেল নবকুমার। হাঁটতেই কষ্ট হচ্ছিল খুব। শেফালি মায়ের বাড়ির দরজা হাট করে খোলা। সেখানে গিয়ে দাঁড়াতেই মেয়েগুলোকে দেখতে পেল। সাজগোজ নেই, মুখে রং নেই। মেয়েগুলো মাটিতে বসে আছে চুপচাপ, পাথরের মতো। ওদের একজন নবকুমারকে দেখতে পেয়ে চিৎকার করে কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে কান্নাটা ছড়িয়ে গেল অন্যদের মধ্যে। হতভম্ব নবকুমার জিজ্ঞাসা করল, কি হয়েছে? যে মেয়েটি সেদিন ওদের হয়ে শেফালি মায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিল সে উঠে দাঁড়ালো। সব বিনাশ হয়ে গেছে দাদা ভাই। নবকুমার ওপরের দিকে তাকালো। দোতলা অন্ধকারে ঢাকা। শেফালি মা ওপরে নেই? না। কি হয়েছে বলবেন? এবার সবাই মুখ খুলল একসঙ্গে। প্রত্যেকের কথাগুলো থেকে যেটুকু জানা গেল তাতে নবকুমারের মনে হলো পৃথিবীটা দুলছে। সে বসে পড়ল। আজ দুপুরে সেই লোকটা দলবল নিয়ে এসেছিল। এই লোকটাই আগের দিন একজন সঙ্গী নিয়ে এসে শেফালি মাকে বাড়ি বিক্রি করতে বলেছিল। আজ সে সরাসরি জানতে চায় শেফালি মা তাদের বাড়িটা বিক্রি করবে কিনা। তাদের কাছে খবর গিয়েছে এই বাড়ি হয় দুর্বারকে দিয়ে দেয়া হবে, নয়তো ভাড়াটে যৌনকর্মীদের দান করা হবে। সোনাগাছি পাড়ায় এরকম কথা কেউ শোনেননি। শেফালি মা স্পষ্ট বলে দেন তিনি বাড়ি বিক্রি করবেন না। ঝগড়া আরম্ভ হয়। লোকটা দলবল নিয়ে ওপরতলায় ঢুকে যায়। জিনিসপত্র ভাঙে, টেলিফোনের তার ছিঁড়ে দেয়। প্রতিবাদ করায় একজন শেফালি মাকে এত জোরে চড় মারে যে তিনি ঘুরে পড়ে যান। তখন ইতি আর স্থির থাকতে পারে না। সে সবসময় শেফালি মায়ের পাশে থেকে ওদের চলে যেতে বলছিল। শেফালি মা মার খেতে রান্নাঘর থেকে বঁটি এনে যে লোকটা চড় মেরেছিল তার ঘাড়ে আঘাত করে। লোকটা পড়ে যায়। তখন 3-4 জন ইতিকে ধরে উলঙ্গ করে ধর্ষণ করতে শুরু করে। শেফালি মা কোনো মতে উঠে বটিটা তুলে নিয়ে লোকগুলোকে আঘাত করতে যেতে ওরা সরে যায়। বটিটা গিয়ে আঘাত করে ইতির গলায়। সঙ্গে সঙ্গে মারা যায় সে। লোকগুলো দুদ্দার করে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু পাড়ার লোকজন ওদের দুজনকে ধরে ফেলে। প্রচণ্ড মার মারে ওদের। পুলিশ আসে, লোক দুটোকে হাসপাতালে পাঠায়। ইতির ডেড বডি নিয়ে যায় আর শেফালি মাকে খুনের দায়ে গ্রেপ্তার করে। কিন্তু শেফালি মা তার আগেই পাগল হয়ে গিয়েছেন। মুক্তও মার খেয়েছে খুব, তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। পাড়ার লোকজনের ধারণা 2-1 গুন্ডা এখনো এখানে ওখানে লুকিয়ে আছে। পুলিশ এসে আবার সবকিছু তছনছ করছে। মাথা তুলতে পারছিল না নবকুমার। চোখের সামনে যেন নিচ্ছিদ্র অন্ধকার। ঠিক যেই কিস্তিমাত বলে বলরাম কাকা সল্লাসে চিৎকার করতেন, তখন কৃষ্ণ জেঠুর মুখটা যেরকম ঝুলে পড়ত, নবকুমার যেন সেরকম হয়ে গেল। খবর পৌঁছে গিয়েছিল। খানিক বাদেই দুর্বারের মেয়েরা চলে এলো এই বাড়িতে।
কবিতা কথা বলতে পারছিল না। চন্দ্রিমা বললেন, আমরা যদি হেজিটেট না করে ওর কথায় রাজি হয়ে যেতাম তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। আমরা চেষ্টা করছি শেফালি মাকে জামিনে ছাড়িয়ে আনতে, কিন্তু উনি তো একটাই কথা বলছেন, আমি খুনি, আমি খুনি। নবকুমার চোখ বন্ধ করে দু হাতে মুখ ঢেকে বসেছিল। কবিতা বলল, কাল সকালেই বড় উকিলের সঙ্গে যোগাযোগ করব আমরা। শেফালি মায়ের মাথা খারাপ ছিল বললে বেশি শাস্তি হবে না। মিথ্যে কথা। শেফালি মায়ের মাথা আমাদের সবার চেয়ে অনেক ভালো ছিল, ভালো আছে। তুমি জানো না ভাই, এখন উনি মানুষ চিনতে পারছেন না। এত ভালো মানুষ চিনেছিলেন, তাই ইতিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা তো কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারি না, উনি সুস্থ বলে পেরেছিলেন। নবকুমার জোরে জোরে শ্বাস নিল। চন্দ্রিমার মোবাইল বেজে উঠল। অন করে কথা শুনে চন্দ্রিমা বললেন, ইতির পোস্টমর্টম হয়ে গিয়েছে, ডেড বডি নিয়ে আসা হচ্ছে। তোমরা নিশ্চয়ই ওর শেষ যাত্রায় সঙ্গী হবে। প্রশ্নটা অন্য মেয়েদের উদ্দেশ্যে। একসঙ্গে উত্তর ছুটে এলো, হ্যাঁ হ্যাঁ। একটা ছোট ম্যাটাডোর ভ্যান ফুলে ফুলে উপচে পড়ছে। ইতি সেই ফুলের পাহাড়ের নিচে শুয়ে আছে, শুধু তার মুখখানি উন্মুক্ত। দুর্বারের কেউ হয়তো একটা বড় ফেস্টুন ম্যাটাডোরের ওপর টাঙিয়ে দিল, ইতি যুগ যুগ জিও। তার নিচে বড় করে লেখা, শেফালি মা জিন্দাবাদ। মানুষে মানুষে ঠিক ঠিক করছে সোনাগাছির রাস্তা। দরজায় না দাঁড়িয়ে আজ সব মেয়ে নেমে এসেছে পথে, রংবিহীন মুখগুলো পাথর। নবকুমার ওই বাড়ির মেয়েদের সঙ্গে বেরিয়ে এসেছিল পথে। সে দেখল যে ছেলেগুলো একদিন ইতির কারণে তাকে মেরেছিল, আজ তারা হাউ হাউ করে কাঁদছে। ম্যাটাডোর এগিয়ে যাচ্ছে নিমতলা শ্মশানের দিকে। ভিড়ের সঙ্গে হাঁটতে গিয়ে আবার ব্যথাটা টের পেল নবকুমার। এতক্ষণ এইসব ঘটনার মধ্যে তার শরীর যেন অসাড় হয়েছিল। এখন জানান দিল তার পক্ষেই শরীর নিয়ে শ্মশান অবধি হেঁটে যাওয়া সম্ভব নয়। মেয়েরা কেউ কথা বলছে না। যে যেমন ছিল নেমে এসেছে এই অন্তিম যাত্রায়। এদের কে ইতিকে কতটা চিনত তা নিয়ে কোনো কথাই ভাবছে না। ওদের একজন প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছে, তাকে সম্মান জানানো কর্তব্য। নবকুমার ধীরে ধীরে ফুটপাতে উঠে দাঁড়াল। অসংগঠিত মিছিল তার পাশ দিয়ে নীরবে চলে যাওয়ার পর তার মনে হল সোনাগাছি খালি হয়ে গিয়েছে। তার উচিত ছিল ইতির সঙ্গে যাওয়া। এই ইতি তাকে জোড়া সাঁকো দেখিয়েছিল। এই ইতি তার জন্য ব্যবসা ছেড়ে দুর্বারে যোগ দিয়েছিল। নিজের নানান বানানো নাম ছেড়ে সে তাকে সত্যি নামটা বলেছিল। ইতি, তুমি কিছু মনে করো না, আমি হাঁটতে পারছি না। বাবু, যাবেন? একটা রিকশাওয়ালা সামনে এসে দাঁড়ালো। ওই রিকশায় উঠলে বিনা কষ্টে শ্মশানে যাওয়া যায়। সে শুনেছে নিমতলায় ইলেকট্রিক চুল্লি আছে, তাই কাউকে জ্বলতে দেখতে হয় না। কিন্তু ফিরতে রাত হবে, অনেক রাত। মাথা নেড়ে না বলে নবকুমার শেফালি মায়ের বাড়িতেই ফিরে এলো। নিচে কোনো মেয়ে নেই। সিঁড়ি ভেঙে উপরে উঠে এসে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে আলো জ্বালল সে। বাগানে কয়েকটা গরু ঢুকে যে দশা করে, এই ঘরগুলোর এখন সেই অবস্থা। দরজাটা বন্ধ করে যে ঘরে সে থাকত, সেখানে চলে এলো নবকুমার। আর দাঁড়াতে না পেরে বিছানায় শরীর এলিয়ে দিল। ইতি আর চুপচাপ এসে সামনে দাঁড়াবে না। শেফালি মা হয়তো কোনোদিন। হঠাৎ বিদ্যুতের শক খেল নবকুমার। কোনোদিনও কি সে শেফালি মায়ের ঋণ শোধ করতে পারবে?
সেই সুযোগ হয়তো কোনোদিনই পাবে না। কিন্তু শেফালিমাকে সুস্থ করে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে আনা কি সম্ভব নয়? হঠাৎ কথাটা মনে হলো। শেফালিমা বলেছিলেন, আবেগ না থাকলে সে মানুষ নয়, কিন্তু আবেগে যে ভেসে যায় সে তলিয়ে যায়। আবেগকে নিয়ন্ত্রণে রেখে যে কাজ করে যেতে পারে সেই ঠিকঠাক মানুষ। নবকুমার পাশ ফিরল। এখন তার খিদে পাচ্ছে, ব্যথাও, কিন্তু সে এখন ঘুমোতে চায়। এই শহর তাকে শিখিয়েছে সুযোগের সদ্ব্যবহার করতে। সেটা করতে হলে কাল ভোর ভোর উঠে ভবানীপুরের বাড়ির সামনে যাওয়া দরকার। সেখানে স্টুডিওর গাড়ি আসবে কাল, তাকে রং মাখাতে নিয়ে যাওয়ার জন্য। আগামীকালের লড়াইয়ের জন্য তার আজ ঘুম দরকার। এখানেই শেষ হল সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমার। এই উপন্যাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।